হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড টপিক, ইন্ডিয়ান পলিটিক্স, অ্যান্টি ডিফেকশন ল বা দল ত্যাগ বিরোধী আইন সম্পর্কে জানব। তো আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন পলিটিক্যাল লিডাররা এক দল থেকে অন্য দলে চলে যান। একটা দলে তারা ছিলেন, সেই দল থেকে অন্য দলে তারা চলে যাচ্ছেন, হামেশা এই ঘটনাটা ঘটছে। তো এটা কি খুব সাধারণ একটা ব্যাপার? এটা কি খুব সহজে করা যায়? কারা এটা করতে পারেন খুব সহজে, কারা এটা পারেন না, বা আমাদের সংবিধানে এই সংক্রান্ত কি আইন রয়েছে, সে সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ টপিক, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো অ্যান্টি ডিফেকশন ল, দ্য 52nd Amendment Act of 1985 provided for the disqualification of the member of the parliament and the state legislature on the ground of defection from one political party to another. তাহলে আমরা দেখছি অ্যান্টি ডিফেকশন যে আইনটা, অ্যান্টি ডিফেকশন যে লটা, এটা কিন্তু আমাদের মূল সংবিধানে ছিল না। 52তম সংবিধান সংশোধনী 1985-তে এটা আসে। 52তম সংবিধান সংশোধনী 1985, সেখানে এই দল ত্যাগ বিরোধী আইনটা নিয়ে আসা হয়, যেখানে বলা হচ্ছে পার্লামেন্টের যারা মেম্বার এবং রাজ্য বিধানসভার যারা মেম্বার, তারা যদি দল পরিবর্তন করে তাহলে কিন্তু তাদেরকে বের করে দেওয়া যায় দল থেকে। তো এই বিষয়ে কি বলছে? ফর দিস পারপাস ইট মেক্স চেঞ্জেস ইন 4 articles the constitution and added a new schedule, the 10th schedule on the constitution. This act is often referred to as the anti defection law. তো এটা যখন সংবিধানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, সেখানে 4টে আর্টিকেলে পরিবর্তন আনা হচ্ছে এবং একটা নতুন শিডিউল যোগ করা হচ্ছে। 12টা যে শিডিউল রয়েছে তার মধ্যে 10th শিডিউলে এই অ্যান্টি ডিফেকশন ল বিষয়টা কিন্তু আছে। এটা থেকে সরাসরি প্রশ্ন করা হয় যে অ্যান্টি ডিফেকশন ল, দল ত্যাগ বিরোধী আইন, এটা কততম শিডিউলে রয়েছে? তো এটা রয়েছে 10th শিডিউলে। Later, the 91st Amendment Act of 2003 made one changes in the provision of the 10th schedule. 2003 সালে আবার 91তম সংবিধান সংশোধনী আসছে এবং সেখানে এই আইনে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। It omitted an exception provision, that is disqualification on ground of defection not to apply in the case of split. তো এখানে একটা এক্সেপশন ওমিট করা হচ্ছে, বাদ দেয়া হচ্ছে। সেটা কি ছিল? যখন দলটা ভেঙে যাচ্ছে তখন যদি তারা পরিবর্তন করে তাহলে ডিসকোয়ালিফিকেশন হবে না, এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো এটাও আমরা দেখব 2003 সালে কি পরিবর্তন আনা হয়েছিল, ডিটেলসে আমরা দেখব। প্রভিশনস অফ দ্য অ্যাক্ট কি বলা হচ্ছে আইনে? 10th schedule contains the following provisions with respect to disqualification of the member of parliament and the state legislature on the ground of defection. তো 10th schedule যেখানে ডিসকোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে, সেখানে সবকিছু ডিটেলসে রয়েছে। প্রথমে ডিসকোয়ালিফিকেশন বিষয়টা কি, কখন একটা মেম্বারকে, পার্লামেন্টের বা স্টেট লেজিসলেচার মেম্বারকে ডিসকোয়ালিফাই বলা যায়, কখন সে তার যোগ্যতাটা হারাচ্ছে, মেম্বার থাকার যোগ্যতাটা হারাচ্ছে। এ মেম্বার অফ এ হাউস বিলঙ্গিং টু এনি পলিটিক্যাল পার্টি বিকেম ডিসকোয়ালিফাইড ফর বিং এ মেম্বার অফ দ্য হাউস, অর্থাৎ তাকে ডিসকোয়ালিফাইড করা হয়, তাকে বাদ দেওয়া হয়, ওই হাউসের সে আর মেম্বার থাকতে পারে না। কখন হয় এটা? এ, ইফ হি ভলেন্টিয়ারলি গিভ আপ হিজ মেম্বারশিপ অফ সাচ পলিটিক্যাল পার্টি, যখন সে স্বেচ্ছায় ওই পলিটিক্যাল পার্টিটা ত্যাগ করছে। বি, if he voted or abstained from voting in the such house contrary to any direction issued by his political party without obtaining prior permission of the such party and such act has not been condoned by the party within 15 days. তো আরেকটা জায়গা কি হয়, যখন ভোটিং হয়, আমরা জানি বিভিন্ন বিল পাসের জন্য ভোটিং হয়। তো এরকম কোনো একটা পার্টি, কোনো একটা দল থেকে তার সদস্যদের একটা ডিরেকশন দিয়েছে যে তোমরা এইটাতে ভোট করবে, এটাতে ভোট করবে না, বা এটা তোমরা ভোট দেবে না, কোনো একটা ডিরেকশন দেওয়া হয়েছে কিন্তু সে মানেনি, সেটা সে মানছে না। এরকম পরিস্থিতিতে তাকে কিন্তু ডিসকোয়ালিফাই বলা যায়। এটা এই আইনের একটা অংশ।
For the above provision, it is clear that a member elected on a party ticket should continue in party and obey the party direction. তাহলে যে ওই পার্টির টিকিটে জিতে পার্লামেন্টের মেম্বার হচ্ছে বা রাজ্য বিধানসভার সদস্য হচ্ছে, তাকে ওই পার্টির ডিরেকশন, ওই পার্টির কথাটাকে মানতে হবে এবং ওই পার্টির থেকেই যা ডিসিশন হবে সেটা কিন্তু তাকে মানতে হবে। এটা নিয়ম। কখন এর বিপরীত ঘটনা দেখতে পাওয়া যায়, কি এক্সেপশন রয়েছে, সেটাও আমরা জানবো। তো ইন্ডিপেন্ডেন্ট মেম্বার বিষয়টা কি? An independent member of the house elected without being set up a candidate by any political party become disqualified to remain a member of the house if he joins any political party after such election. যখন একটা একজন মেম্বার হয়েছেন, একজন জিতে এসেছেন, কিন্তু তিনি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে জিতে আসেননি, তিনি স্বাধীনভাবে জিতে এসেছেন, তিনি জেতার পরে যদি কোনো পলিটিক্যাল পার্টিতে যোগ দেন তাহলে তাকে ডিসকোয়ালিফাই ঘোষণা করা হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তিনি ওই পলিটিক্যাল পার্টির ছিলেন না, তিনি স্বাধীনভাবে জিতে এসেছেন, নির্দল অনেক সময় হয়, তো সেই ভোটে জিতে এসে তিনি পলিটিক্যাল পার্টি জিতে, সেক্ষেত্রে তাই কিন্তু ডিসকোয়ালিফাই করা হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট মেম্বার। নমিনেটেড মেম্বার। এ নমিনেটেড মেম্বার অফ এ হাউস becomes disqualified for being a member of the house if he joins any political party after the expiry of 6 months from the date on which take his seat in the house. যখন আমরা জানি 12 জন মেম্বার রাজ্যসভাতে 12 জন মেম্বারকে নমিনেট করা হয় এবং লোকসভাতে 2 জনকে করা হতো, বর্তমানে এটা তুলে দেওয়া হয়েছে, যেটা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ছিল সেটা তুলে দেওয়া হয়েছে। তো এই যে নমিনেটেড মেম্বার, এখানে 12 জন যারা রয়েছে তারা এলো এবং 6 মাস পরে, 6 মাস ডেট ওভার হয়ে গেছে, তারপরে তারা কোনো একটা পলিটিক্যাল পার্টিতে যোগ দিয়ে দিল, তাদেরকে নমিনেট করা হয়েছে, তাকে প্রেসিডেন্ট নমিনেট করেছেন তাদের, কিন্তু তারা এসে অন্য দলে যোগ দিচ্ছে, 6 মাস পরে যোগ দিচ্ছে, তখন তাদের ডিসকোয়ালিফাই করা হয়। তো এটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন কোন কোন গ্রাউন্ডে হয়, কখন ডিসকোয়ালিফিকেশন হয়, কোনো একটা মেম্বারকে পার্লামেন্ট থেকে বা রাজ্য বিধানসভা থেকে বাদ দেওয়া যেতে পারে, সেটা এখানে বলা হলো। এবার এক্সেপশন কি রয়েছে, কোথায় কোথায় এক্সেপশন রয়েছে। The above disqualification on the ground of defecation does not apply in the following cases. এই যে ডিসকোয়ালিফিকেশন কথা বলা হলো সেটা করা হবে না। কখন করা হবে না? If a member goes out of his party as a result of a merger of the party with another party. A merger takes place when 2/3 of the member of the party have agreed to such merger. অর্থাৎ এখানে একটা পলিটিক্যাল পার্টি আছে, সেই পার্টির 2/3 মেম্বার সবাই অন্য পার্টিতে যোগ দিচ্ছে। 2/3 অ্যাটলিস্ট 2/3 যদি অন্য পার্টিতে যোগ দিয়ে দেয় তখন সেটাকে মার্জার বলা হচ্ছে। তখন আর সেটাকে কোনো একজন তো সেখানে চলে যাচ্ছে না, 2/3 মানে মেজরিটি, ম্যাক্সিমাম সেখানে অন্য পার্টিতে চলে যাচ্ছে, তার মানে এটাকে মার্জার ধরে নেওয়া হচ্ছে। অর্থাৎ একটা দল পুরো একটা দলে যোগ দিয়ে দিল, মার্জার, তখন আর ডিসকোয়ালিফিকেশন হবে না, তখন তাদেরকে বাদ দেওয়া হবে না, সেই সদস্যটা থেকেই যাবে। বি, ইফ এ মেম্বার আফটার বিং ইলেক্টেড as a presiding officer of the house voluntarily give up the membership of his party or rejoin it after he ceases to hold that office. এখানে যখন একজন নির্বাচিত হয়ে আসছেন হাউসের প্রিসাইডিং অফিসার হিসেবে, সেখানে সে যদি তার পার্টি থেকে ভলেন্টিয়ারিলি নামটা তুলে নেয়, বা সে যখন আর স্পিকার থাকছে না বা প্রিসাইডিং অফিসার থাকছে না তখন যদি অন্য পার্টিতে যোগ দেয়, সেই ক্ষেত্রে এটাকে ডিসকোয়ালিফাই বলা যাবে না। আমরা জানি কি যে পার্লামেন্টে যখন একজন স্পিকার নির্বাচিত হন, পার্লামেন্ট তো সেশন শুরু হয়, একটা পার্লামেন্ট, পুরো পার্লামেন্ট লোকসভা ভোটের পরে তারা পার্লামেন্টে এলো। এবার তাদের পার্লামেন্টে আসার পরে কোনো একজন স্পিকার নির্বাচন হচ্ছে, কেউ একজন তার মধ্যে থেকে নির্বাচিত হচ্ছেন স্পিকার নির্বাচিত হওয়ার পরে তিনি তার পার্টি থেকে নামটা তুলে নিচ্ছেন। এখানে কিন্তু তাকে রাখা হবে, তাকে বাদ দেওয়া হবে না, কারণ স্পিকারের একটা নিরপেক্ষ ভূমিকা থেকেই যায়। আবার তিনি স্পিকার যখন থাকছেন না তখন তিনি
আবার তার পুরাতন পার্টিতে যোগ দিয়ে দিচ্ছেন, তখনও কিন্তু তাকে বাদ দেওয়া হচ্ছে না। তো এই এক্সেপশনটা কিন্তু রাখা হয়েছে। এটা তার নিরপেক্ষতাকে বজায় রাখার জন্য এটা করা হয়। তো এই এক্সেপশনগুলো মনে রাখতে হবে। ইট মাস্ট বি নোটেড দ্যাট দ্য প্রভিশন অফ দ্য 10th শিডিউল পার্টেনিং অফ এক্সেপশন ফর দ্য ডিসকোয়ালিফিকেশন ইন কেস অফ স্প্লিট বাই 1/3 member of legislative party has been deleted by 91st Amendment of 2003. It means that defector have no more protection on ground of splits. তো এই যে 2/3 এর কথা বলা হচ্ছে, 2/3 কেন বলা হচ্ছে? 2003 সালে যখন 91তম সংবিধান সংশোধনীটা যখন হয়েছিল 2003 সালে, তখন 1/3 মেম্বার ছিল আগে, এটাকে বাদ দেওয়া হয়েছে। ওই 2/3 যদি জয়েন করে অন্য পার্টিতে, তখন সেটাকে বলা হচ্ছে মার্জের সময় সেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এখানে এক্ষেত্রে ডিসকোয়ালিফিকেশন হবে না। কিন্তু স্প্লিট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া একটা পার্টি, 1/3 মেম্বার বেরিয়ে গেল, এটাকে বাদ দেওয়া হয়েছে, এটা আর বর্তমানে নেই। ডিসাইডিং অথরিটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ। কারা ডিসাইড করবে একটা মেম্বার, পার্লামেন্টের হোক বা স্টেট লেজিসলেচার হোক, তাকে ডিসকোয়ালিফাই করা হবে কি না, সেটা কে ডিসাইড করবে, সেটা এখানে বলা রয়েছে। এনি কোয়েশ্চেন রিগার্ডিং ডিসকোয়ালিফিকেশন অ্যারাইজিং আউট অফ ডিফেকশন ইজ টু বি ডিসাইডেড বাই দ্য প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস। এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে যাকে ডিসকোয়ালিফাই করার কথা বলা হচ্ছে, একটা মেম্বার অন্য দলে চলে গেছে বা কিছু হয়েছে, এটা কে ডিসাইড করবে? তাকে ডিসকোয়ালিফাই করা হবে কিনা এটা ডিসাইড করবে ওই হাউসের যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন, অর্থাৎ রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান এবং লোকসভার ক্ষেত্রে স্পিকার, এরা ডিসাইড করবেন তাকে ডিসকোয়ালিফাই করা হবে কিনা। অরিজিনালি দ্য অ্যাক্ট প্রোভাইডেড দ্যাট দ্য ডিসিশন অফ দ্য প্রিসাইডিং অফিস ইজ ফাইনাল অ্যান্ড ক্যান নট বি কোয়েশ্চেন ইন এনি কোর্ট। প্রথমে এটা বলা ছিল যে স্পিকার যেটা ডিসিশন নেবে সেটাই ফাইনাল, সেটার বিরুদ্ধে কোর্টে যাওয়া যাবে না, এরকম বলা যাবে না স্পিকার ভুল করেছেন, এটা ঠিক হয়নি, সেটা যাওয়া যাবে না, এটা ছিল। তারপরে কি হতো, হোলান কেস 1993-তে হয়। The Supreme Court declared this provision as unconstitutional on the ground that it seeks to take away the jurisdiction of the Supreme Court and the High Court. অর্থাৎ সুপ্রিম কোর্ট এখানে বলছে যে এরকম করা যাবে না, স্পিকারের যে ডিসিশন সেটা ফুল অ্যান্ড ফাইনাল নয়, সেটা কোর্টে যাওয়া যাবে। কারণ যদি না যাওয়া যায় তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে বাদ দেওয়া হচ্ছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টকে তো কোনো জায়গাতেই বাদ দেওয়া যায় না বা তার ক্ষমতাটা কেড়ে নেওয়া যায় না। সুতরাং স্পিকারের ডিসিশন একেবারে 100% ফাইনাল নাও হতে পারে, সেটা কোর্টে যাওয়া যেতেই পারে। 10th schedule function as a tribunal, hence this decision likely to any other tribunal is subject to judicial review the count of the malified. তো যদি স্পিকার ভুল ডিসিশন নিয়ে থাকেন, কারোকে বায়াস ডিসিশন নিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে কোর্টে যাওয়া যায়। এই বিষয়টা জাস্ট মনে রাখতে হবে যে এই প্রিসাইডিং অফিসাররা ঠিক করেন ডিসকোয়ালিফাই করা হবে কিনা, এবং সেটা কিন্তু তার বিরুদ্ধে কোর্টে যাওয়া যায়। যদি কেউ মনে করে যে স্পিকার ভুল করেছে তাহলে কোর্টে যাওয়া যায়। রুল মেকিং পাওয়ার, প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস ইজ এম্পাওয়ার্ড টু মেক রুল টু গিভ এফেক্ট টু দ্য প্রভিশন অফ দ্য 10th শিডিউল। তো প্রিসাইডিং অফিসার যিনি থাকছেন, অর্থাৎ রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান এবং লোকসভার ক্ষেত্রে স্পিকার, তার হাতে ক্ষমতা থাকছে 10th শিডিউলের নিয়ম কানুন তৈরি করা। 10th শিডিউলটা কিরকম হবে, অর্থাৎ এখানে খুব পাওয়ার দেওয়া আছে এই প্রিসাইডিং অফিসারকে। অল সাচ রুল মাস্ট বি প্লেসড বিফোর দ্য হাউস ফর 30 days। দ্য হাউস মে অ্যাপ্রুভ অর মডিফাই অর ডিসঅ্যাপ্রুভ দেম। তো তিনি যে নতুন নিয়ম আনছেন 10th শিডিউলে, সেটা হাউসে রাখতে হবে, 30 দিনের মধ্যে সেটা পাস হতে হবে, অথবা সেটা ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। তো এরকম বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য রুল মেড সো, the presiding officer can take up a defection case only when he receives a complaint from a member of the house. Before taking the final decision, he must give the member a chance to submit his explanation. তো এখানে কি হয়, প্রিসাইডিং অফিসার, এই যে রুলটা রয়েছে, প্রিসাইডিং অফিসার কোনো একজন সদস্যের থেকে যখন কমপ্লেন পাচ্ছেন, তখনই তিনি এই বিষয়ে বিচার করছেন। অর্থাৎ কোনো একজন কমপ্লেন করলেন, কোনো একজন সদস্য কমপ্লেন করলেন যে এই ব্যক্তি ভুল করেছেন অন্য দলে গিয়ে, একে ডিসকোয়ালিফাই করা হোক, তখনই শুধুমাত্র স্পিকার সেটা ভেবে দেখবেন এবং যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তাকে সুযোগ দেওয়া হবে, এক্সপ্লেন করার সুযোগ দেওয়া হবে যে সে নির্দোষ কিনা। ইভলিউশন অফ দ্য অ্যাক্ট
কিভাবে পাল্টেছে একটা, সেটা নিয়ে বলা রয়েছে। তো এটা আমরা আগেই দেখেছি, 52তম সংবিধান সংশোধনী এসেছিল সেই সময় 1985-তে এটা অ্যাড করা হয়, এবং পরবর্তীকালে 2003 সালে 91তম সংবিধান সংশোধনী এটা কিন্তু পরিবর্তন আনা হয়েছিল। তো এটার কি অ্যাডভান্টেজ রয়েছে, সুবিধা কি রয়েছে? তো যে কেউ এটা কিন্তু করতে পারে না, হঠাৎ করে একটা পার্টি চেঞ্জ করে অন্য পার্টিতে চলে যাবে। একবার জিতে আসার পর পার্টি চেঞ্জ মানে কিন্তু যারা জিতছে না বা যারা মেম্বার নয়, এটা বুঝতে হবে, পার্লামেন্টের বা রাজ্য বিধানসভার মেম্বারই নয়, তারা পার্টি চেঞ্জ করতে পারে, সেখানে কোনো নিয়ম নেই। কিন্তু যারা জিতে আসছেন, একটা পার্টির হয়ে টিকিট পেয়ে তারা জিতে আসছেন, তখন তারা ইচ্ছা মতো যে কেউ অন্য পার্টিতে চলে যেতে পারেন না। ডিফেকশনের দলত্যাগ বিরোধী যে আইন, তখন কিন্তু সেটাকে আনা হয়। তো এটাকে আমাদের পলিটিতে খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম বলা হয়, ঘোড়া কেনা বেচা, হর্স ট্রেডিং বলা হয় এই ঘটনাটাকে। একটা দল থেকে অন্য দলে যখন চলে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে হর্স ট্রেডিং, ঘোড়া কেনা বেচা। তো এই জিনিসটা কিন্তু হয়ে থাকে। এবং আরেকটা ক্রিটিসিজম আছে, যেটা হচ্ছে ওই যে লাস্ট বলা হলো 2/3, 2/3 মেম্বার যদি চলে যায়, তখন সেটাকে আর ডিফেকশন বলা হচ্ছে না, সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে মার্জার বলা হচ্ছে। এখানে বলা রয়েছে এটা 91তম সংবিধান সংশোধনী 2003, এখানে চেঞ্জ আনা হচ্ছে, যেটা 1985-তে ছিল সেটাকে কিছু চেঞ্জ আনা হচ্ছে। কি বলা হচ্ছে এখানে, দ্য টোটাল নাম্বার অফ মিনিস্টার ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার ইন দ্য সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল নট এক্সিড 15% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ লোকসভা। খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আনা হয়েছিল, এই অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন করা হয় প্রচুর, অর্থাৎ সংবিধানকে পরিবর্তন করা হচ্ছে, অ্যামেন্ড করা হচ্ছে। তো 91st অ্যামেন্ডমেন্ট 2003, সেখানে কি হলো, টোটাল মেম্বার অফ মিনিস্টার, কতজন মন্ত্রী থাকবেন সেটা বেঁধে দেওয়া হচ্ছে। এর আগে কিন্তু এরকম ছিল না, প্রচুর মন্ত্রী, ইচ্ছা মতো মন্ত্রী রাখা যেত। এখানে বেঁধে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কি, লোকসভার যে টোটাল স্ট্রেংথ তার 15%, বেশি মন্ত্রী কিন্তু হবেন না, তার বেশি মন্ত্রী রাখা যাবে না, এটা নিয়ম বেঁধে দেওয়া হলো। আর কি হলো, a member of the either house of the parliament belonging to any political party who is disqualified on the ground of defection shall also be disqualified to the appointed as a minister. তো যাকে ডিসকোয়ালিফিকেশন যাকে করা হলো, যাকে ডিসকোয়ালিফাই করা হলো অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী, অ্যান্টি ডিফেকশন আইন অনুযায়ী যাকে ডিসকোয়ালিফাই হলো, তিনি কখনোই একজন মন্ত্রী হতে পারবেন না। স্বাভাবিক, তিনি মন্ত্রিত্ব পদটাও হারাবেন যদি তাকে ডিফেকশনের মধ্যে আনা হয়। Total number of ministers, including the chief minister and the council of ministers in the state, shall not exceed 15% of the total legislative assembly of the state. তো এটা যেমন কেন্দ্রের ক্ষেত্রেও পার্লামেন্টের 15%-এর বেশি, মোট সদস্যের 15%-এর বেশি মিনিস্টাররা থাকতে পারবেন না, স্টেট লেজিসলেচারের ক্ষেত্রেও 15%-এর বেশি কিন্তু হবে না। এই জায়গা থেকে, এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন তৈরি হয় যে একটা রাজ্যে মন্ত্রী সংখ্যা কিভাবে ফিক্সড হতে পারে, বা এই 15%টাকে বিভিন্ন পার্সেন্টেজ দিয়ে চেঞ্জ করে এমসিকিউ তৈরি করা হতে পারে। তো মনে রাখতে হবে 15%-এর বেশি কিন্তু মন্ত্রীর সংখ্যা হয় না। A member of the either house of the state legislature belonging to any political party who is disqualified on the ground of defecation shall also be disqualified to the appointment of the minister. তো কেন্দ্রের ক্ষেত্রে যেরকম, রাজ্যের ক্ষেত্রে সেরকম, যাকে ডিফেকশনের মাধ্যমে বাদ দেওয়া হলো সে মন্ত্রী হতে পারছে না, আর মন্ত্রী থাকলেও মন্ত্রিত্ব পদ তার চলে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে, দ্য প্রভিশন অফ দ্য 10th schedule pertaining to exemption from disqualification in case of split by 1/3 member of the legislature party has been deleted. এটা আমরা আগেও দেখেছি, যেটাকে স্প্লিট বলা হচ্ছে, অর্থাৎ পার্টি ভেঙে গেল। একটা পার্টি ভেঙে যাওয়া কখন বলা হচ্ছে, যে তার 1/3 যদি পার্টি ছেড়ে দেয়, 1/3 মেম্বার যদি পার্টি ছেড়ে দেয়, একটা স্প্লিট বলা হয়। কিন্তু স্প্লিট হলেও সেটাকে ডিসকোয়ালিফাই সেখানে বলা যাবে না, অর্থাৎ 1/3 মেম্বার ভেঙে অন্য দলে চলে গেল, তখন স্প্লিট বলে তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে না, এরকম নয়, এটাকে বাদ দেওয়া হয়েছে। আগে এটা ছিল, 2003-এ এটাকে বাদ দেওয়া হয়েছে। ইট মিনস দ্যাট ডিফেক্টর হ্যাভ নো মোর প্রোটেকশন অন গ্রাউন্ড অফ স্প্লিট। তো স্প্লিট হলে হবে না, যদি একমাত্র মার্জার হয়, অর্থাৎ 2/3 যদি মেম্বার চলে যায়, তখন সেটাকে মার্জার বলা হচ্ছে, এবং তখন সেটাকে ডিসকোয়ালিফাই মধ্যে আনা হচ্ছে না। তো এই বিষয়টা মনে রাখতে হবে। খুব বেশি কিছু নেই অধ্যায়ে, কয়েকটা ছোট ছোট বিষয় রয়েছে, কয়েকটা ছোট ছোট পয়েন্ট রয়েছে, যেগুলোর উপর হাইলাইট করে মনে রাখতে হবে। এই যে দুটো সংবিধান সংশোধনী ছিল, 52তম এবং 91তম, এই দুটো অ্যান্টি ডিফেকশনের সাথে জড়িত,
এবং কী কী নিয়ম রয়েছে ছোট করে এটা মনে রাখতে হবে। তো এবার আমি জিজ্ঞাসা করব এখানে যদি কিছু প্রশ্ন করার থাকে তো প্রশ্ন করতে বলবো, কারণ অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশ কিছু বোঝার জিনিস রয়েছে। ওকে, বোঝা গেছে? বা কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করার আছে কিছু? না স্যার, ঠিক আছে। ওকে, আমি রেকর্ডিং সেশনটা দিয়ে দেবো, দু একবার দেখে নিলে এটা খুব ভালো করে তৈরি হয়ে যাবে। তো এটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।